আমরা এখন যাব বাঘের জঙ্গলে যে পুজো হয়, নৌকো পেরিয়ে যেতে হয় সেই স্থানে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় কিন্তু হাজার হাজার দর্শনার্থীর কিন্তু সমাবেশ হবে। এটা হচ্ছে বাঘের জঙ্গল। আচ্ছা, পুজো আর কদিন, বেশি দিন তো বাকি নেই মনে হচ্ছে, চলে এলো। এই বাঘ জঙ্গলে আপনারা যে যাবেন সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। কোনো ব্র্যান্ডেড ড্রেস বা কোনো ব্র্যান্ডেড শু বুট এইসব কোনো কিছু পরে আসবেন না, কারণ এখানে আপনাকে জামাই আদর করে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। আপনাকে এক হাঁটু কাদা বা কখনো এক কোমর জল বা কখনো এক গলা জলে আপনাকে নেমে নৌকোতে উঠতে হবে। এই যে পথ, এই পথ দিয়েও আপনাদের যেতে হবে ওই পারে। ও মা, গাছে বসে আছে, একা একা এরকম যেও না, কারণ এরপরে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল। এই জায়গাটা থেকে আপনাদের যেতে হবে এই নদী, মাকড়ি নদী, এবং ওই মাকড়ি নদীর ওই পারে রয়েছে কিন্তু লট নম্বর 120, অর্থাৎ আজমলমারির জঙ্গল, যেখানে রয়েছে কিনা বনদেবীর মন্দির, এবং সেখানেই পুজো হয় আমার ঠিক আঙ্গুলের বরাবর। হাই বন্ধুরা, ওয়েলকাম টু সুন্দরবন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেই গ্রামটির নাম হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মইপিটের যে নগেনাবাদ, সেখানেই রয়েছি। এবং এখানে আসার একটাই কারণ, এই গরম পড়তে শুরু করেছে এবং আর কয়েকদিন পর এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই জঙ্গলের পুজো হবে। বনদেবী হিন্দুরা বলে থাকেন এবং মুসলিম সম্প্রদায়ের মানুষজন বলে থাকেন বনবিবি। যাই হোক, ভগবান সবার, তো সেই পুজো শুরু হবে, সেই জন্য এখানে আসা। এবং এই যে পুজো যেই জঙ্গলটাতে হবে সেই জঙ্গলটাকে আপনাদের নদীর অপর প্রান্ত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং কি করে আপনারা যাবেন খুব সহজে, কেননা ওই সময়টা প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষজনের সমাগম তৈরি হয়, যার কারণে অনেকজন কলকাতা থেকে যারা আসেন ওনারা যেতে পারেন না। তাই এই পর্বতে আপনারা একদিনে গিয়ে কিভাবে ঘুরে আসবেন সব তথ্য কিন্তু এই পর্বতে রয়েছে। আশা করি আপনারা ভিডিওটা পুরো ওয়াচ করবেন, আপনারা সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা বুঝতে পারবেন। পর্বের শুরুতেই আপনাদের জানিয়ে রাখি আপনারা আসবেন কিভাবে। দেখুন, যারা কলকাতা থেকে আসতে চাইছেন তিনাদেরকে বলে রাখি সবথেকে সহজ পথ হলো রেলপথ। তাই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা নামখানা লোকাল যে কোনো একটি ট্রেন ধরে আপনাদের সোজা চলে আসতে হবে জয়নগর মজিলপুর, এবং সেখান থেকেই আপনাদের বাসে করে যেতে হবে সুন্দরবনের মইপিটের শনিবারের বাজার, এবং সেখান থেকে টোটো অথবা রিকশায় করে আপনাদের যেতে হবে যেই স্থানটিতে মেলাটি অনুষ্ঠিত হয়। চলুন, আজকের আমি আমার জায়গা থেকে যাব। আমি থাকি ডায়মন্ড হারবার, তাই ডায়মন্ড হারবার থেকে আমি প্রথম যাওয়ার চেষ্টা করব লক্ষ্মীকান্তপুর, এবং লক্ষ্মীকান্তপুর থেকে জয়নগর মজিলপুর যাওয়ার চেষ্টা করব। তাই আজকে সবার একই ডেস্টিনেশন হতে চলেছে জয়নগর মজিলপুর। শুভ সকাল জানাই আপনাদের সবাইকে। এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে সকাল 4:25। এখন আমি রয়েছি ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডে, এবং লক্ষ্মীকান্তপুরগামী যে বাসটি যায় সেই বাসটির জন্য অপেক্ষা করছি। যথারীতি বাস আমাদের কিছুক্ষণ পর সঠিক সময় কিন্তু ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডে চলে এসছে, এবং সেই বাসে আমি উঠে পড়েছি। এখন আমার গন্তব্যস্থল লক্ষ্মীকান্তপুর রেল স্টেশন। দীর্ঘ 45 মিনিটের বেশি বাসে বসে থাকার পর আমরা সঠিক সময় পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর, এবং আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। তাই আমরা দেরি না করে ট্রেনে উঠে পড়ব, এবং আমাদের গন্তব্যস্থল হবে জয়নগর মজিলপুর। এই লক্ষ্মীকান্তপুর থেকে জয়নগর যাওয়ার দূরত্বের যে সময় সেটি হলো 15 মিনিট, এবং ট্রেনের টিকিট জনাপ্রতি 5 টাকা, এবং হোল্ড পয়েন্ট থাকবে দুটো, মাধবপুর এবং মথুরাপুর, তারপর পড়বে জয়নগর মজিলপুর। অবশেষে দীর্ঘ 15 মিনিট ট্রেনে বসে থাকার পর আমরা যথারীতি সময় পৌঁছে গেলাম জয়নগর মজিলপুর স্টেশন, এবং ট্রেনে থাকা সমস্ত যাত্রীকে শুভযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমরা পরপর এগোতে লাগলাম জয়নগর মার্কেট হয়ে জয়নগর মজিলপুর বাস স্ট্যান্ড, এবং এই বাস স্ট্যান্ড থেকে আমাদের গন্তব্যস্থল হবে সুন্দরবনের বাঘ জঙ্গলের মেলা প্রাঙ্গণ।
যথারীতি আমাদের বাস ছেড়ে দিয়েছে সুন্দরবনের মইপিটের শনিবার বাজারে যাওয়ার উদ্দেশ্যে। সময় লাগবে 2.5 ঘন্টার মতো এবং বাসের ভাড়া জনপ্রতি 55 টাকা করে। দীর্ঘ 2.5 ঘন্টা বাসে বসে থাকার পর আমরা পৌঁছে গেলাম সুন্দরবনের মইপিটের শনিবারের বাজার। এবার এখান থেকে আমাদের ভ্যান অথবা টোটো খুঁজে নিয়ে সেই জায়গায় পৌঁছতে হবে যে গ্রামটা থেকে নৌকোতে করে যেতে হয়। সেই বনদেবী মায়ের যে মন্দির রয়েছে বাঘের জঙ্গলে, সেই জায়গাটায় যাব, গিয়ে আপনাদের দেখাবো আপনারা ঠিক কোন স্থানে এসে সেই নৌকোটা ধরে আপনারা সেই বাঘ জঙ্গলে যাবেন। চলুন। তো আমরা এখন শনিবারের বাজার থেকে নেমে যে সাইডটাতে পুজো হয় সেই সাইডটাতে আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমরা এত সকাল সকাল পৌঁছে গেছি, এখানে রাস্তায় কোনো টোটো নেই। আপনারা যে সময়টা হয়তো আসবেন পুজোর সময়, সেই সময়টাতে হয়তো টোটো ভ্যান সবসময় অ্যাভেলেবেল থাকবে, কেননা গত বছর আমরা এসেছিলাম, কোনো অসুবিধে হয়নি যাওয়া আসার জন্য। পুজোটা হয় কিন্তু এই সাইডের নদীর পাড়ে, আমরা এখন যাচ্ছি কিন্তু এই সাইডে নদীর পাড়ে যাচ্ছে। আর এই হচ্ছে রাস্তাঘাট, ঢালাই রাস্তা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন ঘড়িতে বাজে 6:45। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়েছি, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখান থেকে। এই পথ দিয়ে কিন্তু ভ্যানগুলো যাবে এই নদীর পাড়ের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই সোজা চলে গেছে একদম শনিবারের বাজার। এই পাত থেকে হয়ে এই পাত ধরে সোজা চলে যাবে ওইদিকে। আর টোটো আসছে। তো যারা এমনি আসতে চাইছেন না পুজোর আগে, টোটো পাওয়া খুব চাপ, হেঁটে হেঁটে আমরা তাই পাগল হয়ে যাচ্ছি। তো আমরা হচ্ছে দীর্ঘ 15 মিনিট শনিবারের বাজার থেকে হাঁটার পর আমরা কিন্তু সেই জায়গার কাছাকাছি পৌঁছে গেছি। আর আমার সামনে রয়েছে কিন্তু নদীর পাড়। ওই নদীর পাড় থেকে আমরা যাব সেই স্থানে, এবং ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা এসে কোন স্থানে নামবেন, এবং খুব সহজে আপনারা নৌকো পেরিয়ে মায়ের দর্শন করতে পারবেন। কেননা ওই সময়টা এত ভিড় হয়, নৌকো পারাপার করতে খুবই অসুবিধে হয়। এই যে সকালবেলা আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, গ্রামটা কত সুন্দর লাগছে দেখুন একবার। আর আজকের বেশ পূবের হাওয়া দিচ্ছে, ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। এই হচ্ছে নদীর পাড়, মানে যেখান থেকে আপনারা গিয়ে নৌকো ধরবেন। অবশেষে আমরা সেই স্থানে চলে এসেছি। আর জাস্ট কয়েকটা দিন পর হয়তো এই জায়গাটিতে হাজার হাজার শরণার্থী কিন্তু জমায়েত হবে। কলকাতা, বিভিন্ন আমাদের যে রাজ্যের মধ্যে বিভিন্ন যে গ্রাম রয়েছে, শহর রয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থী কিন্তু এই স্থানটাতে এসে হাজির হবে এবং ভিড় জমাবে। তাদের একটাই উদ্দেশ্য থাকবে তখন, এই যে মাকড়ি নদী, এই মাকড়ি নদী পেরিয়ে বাঘ জঙ্গলে যাওয়ার, এবং সেখানে বনদেবী বা বনদেবী মায়ের দর্শন করা এবং পুজো দেওয়া। আপনাদের বলে রাখি, আপনারা যারা আসবেন না কলকাতা থেকে, বিশেষ করে যারা আসবেন, যারা থাকবেন তাদের ব্যাপারটা হয়তো উল্টো হতে পারে, কিন্তু যারা দিনের দিন এসে চলে যাবেন কলকাতা থেকে এসে, তিনাদের বলে রাখি আপনারা সঙ্গে করে হাফ প্যান্ট নিয়ে আসবেন, গামছা নিয়ে আসবেন, আর চটি বা স্যান্ডেল এরকম টাইপের কিছু নিয়ে আসবেন। কোনো ব্র্যান্ডেড ড্রেস বা কোনো ব্র্যান্ডেড শু বুট এইসব কোনো কিছু পরে আসবেন না, কারণ এখানে আপনাকে জামাই আদর করে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। আপনাকে এক হাঁটু কাদা বা কখনো এক কোমর জল বা কখনো এক গলা জলে আপনাকে নেমে নৌকোতে উঠতে হবে, কারণ এখানে কোনো নির্দিষ্ট ঘাট নেই। যার কারণে আপনারা এইসব না নিয়ে আসলে আপনি কাদামাদা হয়ে প্রবেশ করবেন, আবার কাদামাদা হয়ে এপারে ফিরে আসবেন। তখন আপনি স্নান করবে কোথায় বা আপনি ফ্রেশ হবে কোথায়, মানে এরকম কিছু নেই। আপনি যদি চানও করেন, আপনি জামা কাপড় পরিবর্তন বলুন, গা হাত পা মোছা, এই যে ব্যাপারগুলো আপনি করতে পারবেন না। আর দিনের দিন ফিরে গেলে আপনি সেই কাদামাদা অবস্থায় আপনি ফিরে যেতেও পারবেন না, আপনার অসুবিধা হবে। যার কারণে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এগুলো নিয়ে আসবেন, সুবিধা হবে। এখানেও একটা জায়গা রয়েছে, এই জায়গা থেকে আপনারা গিয়ে নৌকো পেরিয়ে আপনারা ওই পারে যেতে পারবেন। আবার এই পার বরাবর চলে গেলে ওই পারেও একটা জায়গা রয়েছে, যেখানেও আপনারা নৌকো পেরিয়ে বাঘ জঙ্গলে যেতে পারবেন। আপনাদের বলে রাখি, এই বাঘ জঙ্গলে আপনারা যে যাবেন সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে, নৌকো পরিষেবা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। যারা পার্সোনালি আবার বলতে চাইছেন যে আমরা পার্সোনাল নৌকো নিয়ে যাব, কোনো গ্যাঞ্জাম বা গ্যাদারিংয়ের মধ্যে আমরা প্রবেশ করতে চাই না, তাহলে এই সব যে কাঁটামারি বলুন, দেবীপুর, ভুবনেশ্বরী, বিভিন্ন যে
বৈকুণ্ঠপুর, এইসব যে সাইডের যে গ্রামগুলো রয়েছে, সুন্দরবনে লাগোয়া যে গ্রাম, সেখানকার যে জেলে ভাইরা রয়েছে ওনারা কিন্তু জেলে নৌকো নিয়ে ওনারা এরকম পরিষেবা দিয়ে থাকেন। একটা চার্জ নেয়, 400 কি 500 কি 600 এরকম একটা চার্জ নেয়। কতজন যাবেন সেরকম আপনারা নৌকো বুক করে নিয়ে আপনারা পার্সোনালি গিয়ে মায়ের দর্শন করে আসতে পারেন। আর একটা কথা বলে রাখি, এই যে জঙ্গলে পুজো হবে, এই জঙ্গলে পুজো কিন্তু সকাল সেই 6টা 7টা থেকে জঙ্গল খুলে দেওয়া হবে বা নৌকো চালু করে দেওয়া হবে, এবং বিকেল 4টের পর সেই জঙ্গল কিন্তু আবার বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ বাঘ জঙ্গলের মন্দিরের আশেপাশে যেসব শরণার্থী বা দর্শনার্থী থাকবেন ওনাদের কিন্তু সবাইকে আবার ফিরিয়ে আনা হবে সম্পূর্ণ বিনামূল্যে। আবার এই সাইটে 4টের পর কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আবার নিষিদ্ধ করে দেওয়া হবে সেই বাঘের জঙ্গলকে। আবার পরের বছর 2026 সালে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার সেই মায়ের পুজোর সময় আবার সেই দরজা খুলে দেওয়া হবে, অর্থাৎ বাঘের জঙ্গলের সেই জাল খুলে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই আসবেন, আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা আগাম। অবশ্যই আপনারা আসুন, এসে একবার এখানে ঘুরে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ সুন্দরবন আমরা বেড়াতে গেছি, কিন্তু বাঘের জঙ্গল, বাঘের জাল দূর থেকে আমরা দেখেছি বা আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এত কাছ থেকে দেখা একটা সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য বলবো না, এটা ভয়েরও ব্যাপার রয়েছে, কিন্তু মনে একটা ইচ্ছে থাকে, আনন্দ প্রকাশ থাকে। তো আপনারা ঘুরে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কানাভূষো শোনা যাচ্ছে, আগে মেলা হতো এই পাড়ার ভেতরে একটা মাঠ, এই পাড়ার ভিতরে একটা মাঠ ছিল, ওই মাঠে কিন্তু মেলা বসতো, এবং যেদিন মেন বড় মায়ের পুজো সেই দিন এই জঙ্গলে আসতে দেওয়া হতো। কিন্তু কানাভূষো শোনা যাচ্ছে যে এই যে মাঠ, এই মাঠকে নাকি এই বছর কাজে লাগানো হবে, এই মাঠে নাকি এই বছর মেলা বসবে। কারণ মেলা একদম সেই অনেক দূরে, মানে এখান থেকে অনেকটা হেঁটে যেতে হয়, আর মায়ের পুজো হচ্ছে এখানে, তাই কেমন একটা লাগে। তো এখানকার গ্রামবাসীরা যারা বলছেন যে যত সম্ভব এই বছর এই মাঠটিতে কাজে লাগিয়ে এখানে মেলা অনুষ্ঠিত করা হবে, এবং মায়ের পুজো হবে ওই পারে বাঘ জঙ্গলে। আর আপনাদের যেটা বলছিলাম যে দ্বিতীয় যে আরেকটা যে বিকল্প রাস্তা রয়েছে, মানে দু সাইড থেকে এই দর্শনার্থীদের চাপ কমানোর জন্য, গ্যাদারিং কমানোর জন্য আরেকটা পথ রয়েছে, সেখান থেকেও বিনামূল্যে নৌকো পরিষেবা দেওয়া হয়। কিন্তু আপনাদের কাদায় নামতে হবে। এটা আপনারা যদি মনে করেন যে কাদায় নামবো না, এমনি চলে যাব, তাহলে ভুল ধারণা। মানে এই ভিডিওতে আপনারা এসে, মানে আমরা প্রথম বছর এসে যেভাবে বিপদে পড়েছিলাম, এই পর্বতে আপনাদের পুরো মানে পুঙ্খানুপুঙ্খভাবে এমনভাবে বলার চেষ্টা করছি যাতে করে আপনারা এসে কোনো মতে ফেসে না যান আমাদের মতো। নাহলে যারা কলকাতা থেকে আসবেন তারা কিন্তু আমাদের মতো যদি আসেন, আমরা গত বছর এসে যেভাবে ফেসে গিয়েছিলাম সেটা আপনাদের একটু তুলে ধরবো। আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এই মেলাতে আসলে কি কি আনবেন আর কি কি আনবেন না। কোনো নেশা জাতীয় দ্রব্য কোনো কিছু আনবেন না। যারা কলকাতা থেকে আসছেন সঙ্গে একটা হাফ প্যান্ট, চপ্পল আনবেন, গামছা আনবেন, না হলে আমরা গত বছর এসে ফেসে গিয়েছিলাম। কারণ এখানে যে আপনি মনে করেন যে জুতো খুলবেন না, কাদায় নামবেন না, নৌকোয় গিয়ে উঠে যাবেন, জামাই আদর করার মতো নিয়ে যাবে আপনাকে, এটা কিন্তু মোটেও নয়। এক কোমর জল বা এক গলা জলেও আপনাদের হয়তো নামতে হতে পারে। তো যার কারণে আপনাদের বলছি জামা কাপড় এক্সট্রা নিয়ে আসবেন। নতুন ভিআইপি ব্র্যান্ডেড কোম্পানির এইসব কোনো ড্রেস আনার দরকার নেই, নর্মাল সিভিল ড্রেসে আসুন, গামছা নিয়ে আসুন, স্যান্ডেল নিয়ে আসুন, যাতে কাদামাদা হলে পাশেই পুকুর বা টিউবওয়েল রয়েছে, সেখানে আপনারা স্নান করে পরিষ্কার হয়ে যেতে পারবেন। না হলে কিন্তু যারা হোটেলে থাকবেন তাদের বিষয়টা আলাদা, না হলে কিন্তু যারা বাড়ি ফিরে যাবেন দিনের দিন, সেটা কিন্তু আর হচ্ছে না। পুরো নোনা কাদামাদা অবস্থায় আপনাদের কিন্তু বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আপনারা ব্যাগে করে অবশ্যই জিনিসগুলো নিয়ে আসবেন, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। সুজনদা, ও মা গাছে বসে আছে, একা একা এরকম যেও না, সাবধানতার মান নেই বাবা। Wonderful this place in Chawa in my head. তো আমি এখন বসে আছি, কিছু করছি। দেখুন সুন্দরবনে চারা গাছ রোপণ করার জন্য এখানে কিন্তু এই গাছের যে দানা হয়, যে বীজ, সেই বীজ ফেলে কিন্তু এরকম ছোটো ছোটো গাছ তৈরি করা হয়েছে, মানে প্লান্টেশন করা রয়েছে। এই গাছগুলো কিন্তু তুলে নিয়ে গিয়ে সুন্দরবনের বিভিন্ন জঙ্গল বলুন বা সুন্দরবনের লোকালয় সাইটে যেসব গাছের ঘাটতি পড়ছে সেই সব এলাকাতে কিন্তু এই গাছগুলোকে রোপণ করা হবে। যার কারণে দেখুন প্লান্টেশন করা রয়েছে। যদিও এখানে জাল দিয়ে ঘেরা ছিল, সেটা জোয়ার হোক বা কোনো কারণে তো সব নষ্ট হয়ে পড়ে গেছে। দেখুন, যারা সম্পূর্ণ বিনামূল্যে যেতে চান তিনারা কিন্তু এই পথে আসবেন, বুঝতে পেরেছেন? এই রাস্তা দিয়ে আসবেন, এখানে থাকবে কিন্তু পুলিশ প্রশাসনিক বেস ক্যাম্প, তারপরে থাকবে
সম্পূর্ণ বিনামূল্যে যে নৌকো পরিষেবা। তো আমি বলবো যারা এই বিনামূল্যে এই নৌকো পরিষেবা নিয়ে মায়ের দর্শন করতে দেখতে চাইছেন, তেনাদেরকে আমি বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন। কারণ বেশি নৌকো দেওয়া হয় না, 10 থেকে 12টা নৌকো দেওয়া হয়, তারও কম হয়তো হবে, কিন্তু কয়েক হাজার দর্শনার্থী কিন্তু সেই সময় জমায়েত হয়ে থাকে। তাই নৌকাতে ওঠা একটা খুব রিস্কি হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেও পারে। তো সেই সাবধানতার খাতিরে আপনাদের বলবো, হয় আপনারা সকাল সকাল আসুন, না হলে আপনারা পার্সোনালি কোনো নৌকো বুক করুন, বা তার আগের দিন আপনারা চলে আসতে পারেন। কেননা কলকাতা থেকে যারা আসবেন সকাল সকাল, ওখান থেকে আসাটা এত সোজা নয় বা সহজ হয়ে উঠতে পারবে না। কারণ জয়নগর থেকে এই শনিবারের বাজার আসতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগে। তো কম করে এখানে আস্তে আস্তে আপনাদের 9টা-10টা বেজে যাবে। তো তখন এখানকার পুরো একাকার কাণ্ড হয়ে যায়, এত সংখ্যক মানুষের ভিড় থাকে যে সহজে আপনারা নৌকোতে উঠতে পারবেন না, ভয় লেগে যাবে আপনাদের। তার মধ্যে জোয়ার ভাটা রয়েছে, কাদা রয়েছে, সবাই একসঙ্গে ঝাঁপিয়ে নৌকায় উঠে পড়ার যে ব্যাপারটা, কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট কিছু একটা ঘটতে পারে। তাই আমি বলবো আপনারা যদি তাড়াতাড়ি আসতে না পারেন, তার আগের দিন চাইলে যদি ইচ্ছে থাকে মায়ের দর্শন করার, তবে তাহলে আপনারা আগের দিন চলে আসবেন। এসে আপনারা একটি হোটেল রয়েছে বা গেস্ট হাউস রয়েছে, সেখানে আপনারা অবশ্যই স্টে করতে পারেন। সেই হোটেলের রুম রেন্ট কত, সব কিছু আপনাদের এই পর্বতে তুলে ধরার চেষ্টা করব, এবং কন্ট্যাক্ট নাম্বার, যাবতীয় তথ্য যা যা লাগার সব কিছু আপনাদের মোটামুটি দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা সেফলিভাবে মায়ের দর্শন করতে পারেন। এখানে নির্দিষ্ট কোনো নৌকো ঘাট নেই। আমার এটা একটা খুব খটকা লাগে যে এত বছর মানে ধরে পুজোটা হচ্ছে, প্রত্যেক বছর এত দর্শনার্থী আসছে, প্রচুর প্রণামী টাকাও ওঠে, সেই সব টাকা কি হয়? সেই সব টাকা যদি একটা বাঁধানো ঘাট করে দেওয়া হতো, সাধারণ বাসিন্দাদের বা যারা দর্শনার্থী আসেন ওনাদের একটু মানে যাতায়াতের যে ব্যাপারটা একটু সেভ হয়ে যেত। জানি না কেন করছে না, হয়তো আমার কোনো ভুল থাকতে পারে যে কেন করছে না, এই টাকা কি হয়, তো আমার এরকম বলা হয়তো উচিত নয়। তো আমি বেআইনি কিছু বলছি না, বা আমি পলিটিক্যাল ব্যাপারেও কিছু বলছি না। আমার একটা মনে প্রশ্ন যে এত দর্শনার্থী, কয়েক হাজার দর্শনার্থী ওখানে জমায়েত হন, তো ওই একদিনই পুজোয় প্রচুর টাকা কিন্তু ওই জমা হয়। সেই সব টাকা তো আর ওখানে রেখে দিয়ে আসা হয় না, নিয়ে চলে আসা হয়, কিন্তু সেই ফান্ডের টাকা কি করা? তো সেগুলো দিয়ে যদি একটা ভালো বাঁধানো ঘাট করা হতো, সত্যি একটু ভালো হতো। তো যাই হোক, অবশ্যই হয়তো পরবর্তীতে সেটা হয়তো ওনাদের মাথায় রয়েছেন, যেসব পরিচালনা করছেন ফরেস্ট ডিপার্টমেন্ট বা যারা পুজো কমিটি যারা রয়েছেন তৎপরতায়। যাই হোক, ওনারা কিন্তু প্রতিনিয়ত যেভাবে পরিশ্রম করে চলেছেন, ওনাদের একদম স্যালুট দেওয়াটাই উচিত। কিন্তু এইসব ব্যাপারে হয়তো আমি অতটা জানি না। যাই হোক, ভুল কিছু বলে থাকলে অবশ্যই কমেন্ট আপনারা একটু ধরিয়ে দেবেন।